বাসায় বসিয়ে রাখবো। জান্নাত খিলখিল করে হেসে ওঠে। তোমারই হবে চালা, আমার সব কাজ করে দিতে হবে। করব, খাইয়ে দেব, গোসল করে দেব, এমনকি কাপড় চেঞ্জ করে দেব নিজ হাতে, আদরে আদরে। জান্নাত নাকমুখ কুচকে কিলঘুষি দিয়ে বলে, অসভ্য, সবসময় মুখে বাজে কথা। আহির হেসে জড়িয়ে ধরে জান্নাতকে। কপালে ভালোবাসার পরশেকে সময় কাটায় নিজেদের মতো। আজকাল তুষারও ভীষণ ব্যস্ত, সামনে তার টেস্ট। এবছর গেলেই আর মাত্র 1টি বছর থাকবে অনার্সে। হুঠাৎ টাঙ্গাইল যাওয়ার টিউশনগুলো টিকিয়ে রাখতে অনেক হিমশিম খেতে হচ্ছে তাকে। সারাদিনের ব্যস্ততা শেষে রাতে তুষির নাক কুচকে কথা বলা, চোখ মুখের ভাবভঙ্গি সব মনে পড়ে যায়। ওর সাথে কাটানো খুনসুটিগুলো মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে ওঠে। ছুটে চলে যেতে ইচ্ছে করে তুষির কাছে। আনমনেই ফিলকে হাসি হেসে মাঝরাতেই অবরত ফোন দিতেই থাকে তুষিকে, একটার পর একটা। এমন কাণ্ডে রেগে তুষি মাঝে মাঝে ঘুমের মধ্যেই তুষারকে কয়েকটা অশ্রাব্য ভাষায় গালিও দেয়। তুষারও কম যায় না, ওর সাথে সায় দিয়ে নানান ফাইজলামো করে বেড়ায়। দুষ্টুমি করে কখনো বলে, এই শোনা, দরজা খুল না, আমাকে এভাবে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবি? অহেতুক কথায় মস্তিষ্ক গরম হয়ে যায় তুষির। ঘুমে ব্যাঘাত ঘটিয়ে আবার এসব ফালতু কথা বলছে। রেগে ধমকে ওঠে তুষি। খুন করে ফেলবো, এত রাতে কল দিয়ে ফাজলামি করো। বাল ফোন রাখ, আমি আসলে জিন্দা কবর দিব। পরীক্ষা শেষ, এখন আরামে কয়টা দিন ঘুমোতে দে ভাই, পায়ে পড়ি। আসো শোনা, কাছে আসো, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুমি আসলেই ভালোবাসা শুরু হবে। উফ, কি কণ্ঠ তোমার শোনা, প্রতিদিন এমন নেশালো কণ্ঠের জন্য কি খাও? একটু টিপস দাও না। কুত্তা, মেজাজ খারাপ করবি না, মামিকে বলে দিব সব। শাশুড়িকে এসব প্রাইভেট কথা বলতে নেই জান। আমি চুমুর খেয়েছি, এটা কি বলতে পারবে? তবে বুঝো, চুমুর থেকেও গভীর আলাপন কিভাবে বলবে। কুত্তা, ফোন রাখ তুই, বন মানুষ। ইস, কি মুখের ভাষা, এই যেন মধু ঝরছে, একেবারে বুকে এসে লাগে শোনা। এভাবে আর কথা বলো না, হার্ট ফেল করে আইসিইউয়ে ভর্তি হতে হবে শেষে। বিলিভ মি জান, এ যেন কথা নয়, আজ তো আফিম মেশানো কণ্ঠ, টুক করে খেয়ে ফেলতে ইচ্ছে হয়। বিষ খা তুই, কল কাটলাম আমি। মেজাজ গরমে চোখ লাল হয়ে যায় তুষির। কল কেটে কান থেকে ফোনটা নিয়ে জোরে আছাড় মারে বিছানায়। তুষির পরীক্ষা শেষ হয়েছে আজ থেকে 25 দিন আগে। তার এখন ঘুমানোর সময়। তুষার তবে কেন ডিস্টার্ব করবে? তুষারের অবরত এই ফাইজলামতে রীতিমতো রাগে ফুঁসে তুষি। তানহা সেই যে শ্বশুরবাড়ি গেল আর আসার নাম নেই। সেখানেই স্বামী সংসার নিয়ে দিব্যি আছে। রামিমা অনাগত সন্তানের আশার অপেক্ষায় ক্রমাগত দিন গুনছে। সারাদিন অফিস খেটে ক্লান্ত হয়ে যখন রাতে বাসায় আসে, তানহার মুখে হাসি দেখেই সব ক্লান্তি নিমিষে পালিয়ে যায়। খাওয়া দাওয়া শেষে ঘুমায় তার বুকে। একটি মেয়ের কাছে এর থেকে সুখ আর কি হতে পারে? বুকের মাঝে চুপটি মেরে থাকতে দেখে রামিম খেপানোর জন্য বলে, কি দেখে আমার মতো শ্যামবর্ণের ছেলের প্রেমে পড়েছিলে? আমার থেকে সুদর্শন বড়লোক দেখেও বিয়ে করে সুখী হতে পারতে তানহা। মুহূর্তে বাঘিনীর মতো হিংস্র হয়ে যায় তানহার পুরো মুখ। ফুঁসে উঠে সে, ভালোবাসা কি টাকা দেখে হয়? প্রতিদিন তোমার বুকে ঘুমিয়ে যে তৃপ্তি পাই, সেই অনুভূতি কি টাকায় পাওয়া যায় রামিম? তোমার প্রতিটি আদরে সুখ সুখ লাগে, নিজেকে ভাগ্যবতীর মধ্যে একজন মনে হয়। অনেক ভালোবাসি রামিম, এই পৃথিবীতে বেঁচেই বা থাকবো কদিন? নিজের মানুষের সাথে এই কটা দিন না হয় ভালোবেসেই কাটিয়ে দিই, এর জন্য আবার গায়ের রং কেন লাগবে? রামিম দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে তার মাথায় ঠোঁট ছুঁয়ে প্রশান্তির শ্বাস নেয়। এই মেয়েটির মাঝে সব শান্তি, সব সুখ। রিমি সময়টার দারুণভাবে কাটাচ্ছে। জান্নাত আর তুষির সাথে হেসে খেলে বেশ সময় কাটায় এখন। এসব দেখে আমেনা বেগম, নাজমা, আতিকুর রহমান তৃপ্তির হাসি হাসে। মেয়েদের মিল দেখে মুহূর্তেই বুক ভরে ওঠে। মনে হয় এ বাঁধন সবসময় শক্তই থাকুক, কেউ মাঝখানে এসে ঠুনকো করতে যেন না পারে। দু বোনের আজকাল ইউটিউব থেকে কেক বানানোর জন্য সারাদিন ব্যস্ত থাকে। অথবা কখনো গভীর রাতে রিমির ফোনে হুট করেই অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে, ওহে কমলমতি, তোমার কমলের নয় রূপ, এই শহর তোমাকে বড্ড মিস করছে। একটু ছাদে এসে কি আওনার পায়ের ধুলো দিয়ে যাবেন এই হতভাগাকে? আপনাকে দেখা তৃষ্ণা মিটছেই না কয়েকদিন। আজ না হয় ছাদে এসে সেই তৃষ্ণা এক পলকেই চুকিয়ে দিলেন। রিমি রেগে যায় মেসেজ দেখে। কল করতেই বুঝে ওই নাম্বার বন্ধ। দাঁতে দাঁত চেপে রিপ্লাই করে, দামরা বুড়ো,
এসব ফাইজলামি বাদ দিয়ে সামনে আসেন, নয়তো কখনো মেসেজ দিবেন না। নেক্সট টাইম আবার টেক্সট দিলে খুন করে ফেলবো। না, আর জবাব আসে না এরপর। তবে অনেক দিন পর আবার টুং করে মেসেজ এসেই নম্বর বন্ধ হয়ে যায়। রিমিও হতাশ হয়ে আজকাল রিপ্লাই দেওয়া অফ করে দিয়েছে। তুষির সাথেই সারাক্ষণ লেগে থাকে। কখনো দেখা যায় হুট করে বিকেলে রিকশায় চড়ে বেড়ায় টাঙ্গাইলের অলিতে গলিতে। মাঝে মধ্যে জ্যাবাজুইও সাথে যোগ দেয়। পরীক্ষা শেষে সব প্যারা এক পাশে রেখে চারজন নানা জায়গায় হেঁটে বেড়ায়। পৌর উদ্যানে তাদের খিলখিলে হাসিতে মুখরিত হয় চারপাশ। সবাইকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবে, তুষি সর্বক্ষণ হেসে গড়াগড়ি খায় জুয়ের শরীরের উপর। রেগে জুইও ওর পিঠে কয়েক ঘা বসিয়ে দেয়। রিমি মিনিটে তাদের চুপচাপ থাকতে বললেই কি তারা মুখ বন্ধ রাখবে? কথা চলবে আনলিমিটেড, যতক্ষণ বন্ধু আছে পাশে। দিন শেষে যত দূরত্বই বাড়ুক, এই ছাগলের মতো কয়েকটা ফ্রেন্ড পাশে থাকলে শত দূরত্ব গ্রাস করতে পারে না। আজকাল চারজন এতটাই একসাথে সময় কাটায় যে তাদের মাঝে এক অন্যরকম বন্ধন তৈরি হয়েছে। বের হলেই একসাথে হওয়া চাই। এর মধ্যে একদিন পার্কে বসে চারজন ফুচকা খাচ্ছিল বেঞ্চে বসে। একটু দূরে এই কাপলদের দেখে তুষির মাথায় শয়তানি বুদ্ধি কিলবিল করে। সামনে গিয়ে চট করে তুষি বলে ওঠে, রিমি, এটা তোর 2 নাম্বার বয়ফ্রেন্ড ছিল না? দেখ ব্যাটার কত সাহস, আবার নতুনটা ধরেছে। একে কি করা যায় বলতো? হঠাৎ এমন কথায় ছেলে মেয়ে দুজনই ভরকে যায়। মেয়েটি রেগে ছেলের দিকে তাকাতেই ছেলে বলে ওঠে, মেয়েগুলো মিথ্যে বলছে, কথা নেই জানা নেই, কখন কি বলবে তাই বিশ্বাস করবে। মেয়েটি রেগে ছেলের কলার চেপে বলে, এখানে তো অনেক মানুষ আছে, আর কাউকে বললো না কেন? সত্যি করে বলো তো, কয়জনের সাথে তুমি রিলেশন কন্টিনিউ করছো? ততক্ষণে জুইও সাই দিয়ে জবাব দেয়, এই মিয়া সত্যি কন, আমাদের আপনি চিনেন না? 2 মাস আগেই না ব্রেকআপ হলো, এখনই ভুলে গেলেন? অতপর মেয়েটির দিকে তাকিয়ে বলে, আপু বুঝেন, তবে আজ ব্রেকআপ হলে আপনাকেও কাল চিনবে না। রিমি কাঁদো কাঁদো হয়ে বলে, তুষি, জুই আর জ্যাবাও ন্যাকামো স্বরে বলে উঠে একসাথে, হ্যাঁ, প্রতারক প্রতারক, সব ছেলে প্রতারক। ওরা চারজন গেটের কাছে এসে চুপি চুপি তাদের কাহিনী দেখতে লাগলো। ওরা যেতেই ছেলেটি তুষিদের উদ্দেশ্যে চিল্লিয়ে বলে, ফাজিল মেয়ে, আমার নাম জানো, আর একবার সামনে পেলে আছাড় মারবো। যদি আজ ব্রেকআপ হয় খারাপ হয়ে যাবে, সবগুলোর বাসায় বিচার দিয়ে আসবো। এবার মেয়েটি অঝরে কেঁদে উঠে ছেলেটার গালে থাপ্পড় মারলো। এত বোঝানোর পরে যখন বুঝলো না মেয়েটি, রাগে ছেলেটি জোরে তার চুল টেনে বলল, যা ব্রেকআপ। যে আমার কথা বিশ্বাস না করে বাইরের মানুষের কথায় বিলিভ করে তাকে আমি ভালোবাসি না। হ্যাঁ, আমার 10টা জিএফ। শান্তি এবার। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে যেন আমার চোখের সামনে আর যেন না দেখি, নয়তো ভালো হবে না। তার মানে মেয়েদের কথাই সত্যি? আমিও ব্রেকআপ করলাম প্লে বয়ের সাথে? আমি ছি। এই বলে দ্রুত মেয়েটি চলে যায়। শেষে ছেলেটিও তাকে মানানোর জন্য পিছু পিছু ছুটলেও কোনো কাজ হয় না। মেয়েটিও নাসরবান্দা, যা বলেছে তাই। রেগে রিক্সায় উঠতে ছেলেটিও ধপ করে উঠে বসে। এসব কাণ্ড দেখে তুষি, রিমি ওরাও হাসতে হাসতে শেষ। চারজন হাসছে আর রাস্তায় একজন আরেকজনের পিঠে কিল দিচ্ছে। এভাবে ফাইজলামতেই মাঝে মাঝে সারা বিকেল পুরো শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। টিএসসিতে এই 5 বন্ধুর চায়ের কাপের আড্ডায় চারপাশ অদ্ভুত এক শান্তিতে বিরাজ করে। কখনো গলা ছেড়ে গানে সবাই একসাথে তাল মেলায়, কখনো বা এক প্রেমিক তার প্রেমিকার মায়াবী মুখের দিকে নিমিষেই পলকহীনভাবে তাকিয়ে থাকে। তখন অন্য বন্ধুরা তাকে দেখে দাঁত কেলিয়ে হু হু করে হাসে। এভাবেই সময় যাচ্ছে বেশ। রাফসা আর মিরাজও প্রেমে জমে ক্ষীর। প্রতি রাতেই হাজার বাক্য আদান প্রদান করে তারা। একজনের কষ্টে অন্যজন ব্যথিত হয়, কখনো বা ভবিষ্যতের কথা ভেবে নীরবতা পালন করে চুপ থাকে। পরিবার সমাজকে মানাতে অনেক স্ট্রাগল করতে হবে মিরাজের। এসবেও আজকাল জাইসা আর তুষার, পঙ্কজ অবরত মজা লুটে। ঠাট্টার ছলে পঙ্কজ কখনো বলে উঠে, বন্ধু মহলে প্রেম করিস না ভাই, এই দিনের মধ্যখানে লাগে, খণ্ড বিখণ্ড হয়ে যায় হৃৎপিণ্ড। কথাটা বলেই তুষার মিরাজের কোলে ধপ করে শুতেই মিরাজ লাফিয়ে উঠে হাত দিয়ে কোল ঝাড়তে ঝাড়তে জবাব দেয়, ছি তুষার, জানিস না এই কোল শুধু রাফসার, অন্য কোনো প্রাণীর অধিকার নেই এই কোলে স্পর্শ করার, আর তুই ডিরেক্ট শুয়ে পড়লি। ভাই
আজকাল মুখ দিয়ে তোর এসবও বের হয়? যা, আমি তোর বউয়ের কোলেই শোবো এখন। রাফসা, আয় আয়, তোর কোলে শুই। এই খবরদার, ওরে স্পর্শ করবি না, সে একান্তই মিরাজের। বন্ধুদের খাপছাড়া কথা ভাষ্য রাফসা লজ্জায় জায়েসার অন্যায় ঢং করে মুখ লুকায়। তখন কোনো দিয়ে জায়েসা গুঁতো মেরে বলে, যা এখান থেকে, ঢং দেখলে বাসি না। এরপর সবার দিকে এক পলক তাকিয়ে পঙ্কজ বলে, দোস্ত, ওদের সবার নিজের মানুষ আছে, শুধু তুই আমি বাদে। এত কাপলদের ভিড়ে আয়, আমরা এই দুনিয়া থেকেই চলে যাই। যাইসা কাইসা তুই আমারে ফাঁসাইয়া লইয়া যাইবি বরিশাল্লা, যাইতাম না তোর লগে। জায়েসা মুখ ফুলিয়ে উঠে অন্যদিকে তাকায়। তুষার মিরাজ চোখ চাওয়াচাই করে উচ্চস্বরে বলে, যা, ওই শালে ভালোবাসার বুঝলে তো আমার বউ হবে ফকফকা সুন্দরী। জাইসাও তো আগুন সুন্দরী। না, হয়তো না, ওর থেকে আরো ফকফকা। তুষার রেগে লাথি মেরে ফেলে দেয় ঘাসের পাজা। তুষার রাগে লাথি মেরে ফেলে দেয় ঘাসের মাঝে পঙ্কজকে। অশ্রাব্য ভাষায় গালি দিয়ে উচ্চস্বরে বলে, তোর শেষে রানু মণ্ডল জুটবে কপালে, মিলাই নিস শালা। রাফসাও তাল মিলিয়ে লাজুক হেসে মিরাজের হাতে হাত রেখে কাঁধে মাথা দেয়। এইসব ভালোবাসা দেখে তুষার পঙ্কজ অসহায় হয়ে অবরত কপাল চাপড়ে বসে থাকে। কষ্টে দুই বন্ধুর বুক ফেটে খরা হয়ে যায়। দুজনের ভাব দেখে মিরাজ রাফসাকে টেনে পাশে বসিয়ে কপালে চুমু খায়। এইসব কাণ্ডে একে অপরের দিকে তাকিয়ে মিরাজ আর রাফসাকে মারতে চায় পঙ্কজ। জাইসাও মুখ ফুলিয়ে বসে থাকতে না পেরে ওদের সাথে সারা মাঠে দৌড়াদৌড়ি করে। যখন এক একজন হাঁপিয়ে যায়, 5 জনই ফিক করে হেসে গড়াগড়ি খায় মাঠের মাঝে। এক পরন্ত বিকেলে তুষিদের বাসায় নূরজাহানের আগমন ঘটে। এভাবে হুট করে ভাবিকে আসতে দেখে আমেনা বেগম ভারী অবাক হয়। সকালেই না ফোনে কথা হলো, তখন তো একবারও বললো না কিছু আসবে যে। সবসময় বেরোনোর আগে কল করে জানায়। আমেনা বেগমের মনের মাঝে নানান কথা ঘুরপাক খায়। তার মধ্যে নূরজাহানের মুখে এক বিন্দু হাসির ছিটে ফোটা নেই। ভয়ে হাত পা কাঁপছে তার। নূরজাহান বাসায় এসে বলে, তুষি কোথায়? আমেনা বেগম দৌড়ে এসে সবাইকে ডেকে নিয়ে আসে। ততক্ষণে তুষিও ঘটনা বোঝার জন্য ভ্রুকিঞ্চিত করে তাকিয়ে আছে। কি এমন হলো মামি এখানে এই অবেলায়? আমেনা বেগম নূরজাহানের পাশে বসে মনের কোণে উকি দেওয়া কথাটাই বলে ফেলে, ভাবি, ভাইজানের শরীর কেমন? তুষি কি কিছু আকাম করছে? ভাইজানের কিছু হয় নাই তো? নূরজাহান কোনো জবাব না দিয়ে এক ধ্যানে পাথরের মতো বসে থাকে। তুষি সহ সবাই অবাক হয়। যে মানুষটা অবরত বকবক করে তার আজ কি হলো? শেষে আমেনা বেগম পুনরায় বলে ওঠে, ভাবি, জবাব দাও না কেন? সকালে না বললা সব ঠিক আছে, এই সময়ের মাঝে আবার কি হলো? ও ভাবি, কথা বলো, চিন্তায় আমার মাথা ব্যথা করছে। তুষারের বাবা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমেনা বেগমের কথার পিঠে জবাব দিয়ে পুনরায় প্রশ্ন করে নূরজাহান, ভাই কখন আসবে? কে, তানহার বাবা? হ্যাঁ। আমেনা বেগম এক পলক তার দিকে চেয়ে বলল, রাত 9টার পর। ঠিক আছে, তোমার ভাইজান সন্ধ্যার পরেই চলে আসবে। চলো, 1 কাপ চা দাও আমাকে। আমেনা বেগম নূরজাহানের পাশে বসে আলতো করে তার হাত নিজের মুঠোয় নিলেন। এরপর নরম স্বরে জিজ্ঞেস করলো, ভাবি, সত্যি করে বলো, কি হয়েছে? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। নূরজাহান হেসে এক পলক তুষির দিকে তাকিয়ে জবাব দেয়, কিছু হয়নি, আমার রত্ন বুঝে নিতে এসেছি। এতদিন তোমাদের কাছে আমানত রেখেছিলাম, মেয়াদ ফুরিয়ে এসেছে, তাই নিয়ে যাব। তুষি রিমি ঠোঁট উল্টে এসব কাণ্ড কারখানা দেখছে। আমেনা বেগম কথার মানে না বুঝে বলল, ভাবি, এত পেঁচিয়ে কথা বলো কেন? সোজা করে বলো তো দেখি। চা চেয়েছি কখন, দিবি নাকি চলে যাব? তুষি পরীক্ষা শেষ, তুই সবাইকে নিয়ে আমাদের বাসায় নাকি যাস? এই তোর যাওয়া? মায়ের আগে তুষি উত্তর দেয় এবার, মামি কতদিন ঘ্যান ঘ্যান করলাম আম্মুর পিছে, তাও গেল না। আব্বুর সময় নাই দেখে উনিও যাবে না। একেবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। হয়েছে বকবকানি, আসো ভাবি, চা নাস্তা খাও। তুষার আসবে কবে? আমেনা বেগম কিচেনের দিকে যেতে যেতে কথাটা বলেন। নূরজাহান উঠে উত্তর দেয়, একবার আসবেই, খুব শীঘ্রই। সন্ধ্যায় সবাই একসাথে চা নাস্তা করে আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। সারা মুখ থমথমে ভঙ্গিমায় আজাদ হোসেন এ বাসায় এসে মুখ ফুলিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ে। আমেনা বেগম ভাইকে শত জিজ্ঞেস করলেও কোনো আশানুরূপ উত্তর না পেয়ে হতাশ হয়ে রুমে চলে যায়। কিছু সময় পর সবার সাথে সময় কাটিয়ে নূরজাহান এক সময় রুমে আসে আজাদ হোসেনের সাথে কথা বলতে। এসেই দেখতে পায় মুখটা গম্ভীর করে শুয়ে আছেন।
নূরজাহান মনে মনে বুড়ো বলেই মুখ বাঁকালো। দরজা চাপিয়ে বড় বড় পা ফেলে সেও আজাদ হোসেনের পাশে শুয়ে পড়ে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা, আসার পর থেকে দেখছি শুয়ে আছো। ননদিনী, কি ভাবছো বলো তো? রাগ করেছো? নূর, মাথা খারাপ করো না, একা থাকতে দাও। মুহূর্তেই ফুঁসে ওঠে নূরজাহান, রেগে দুপা আজাদ হোসেনের পায়ের উপর তুলে দেয়, চোখ গরম করে তিরিক্ষ মেজাজে বলে, আমি মাথা খারাপ করি? অনেক আগে তোমার কথা শুনলে আজ এভাবে আসতে হতো না। কতবার বলেছি কথা বলো ভাইয়ের সাথে, বলনি। তাই এবার আমি নিজেই এসেছি। আমার মা আজ আছে কাল নেই, তারপর তার তো ইচ্ছে করে নাতি বউ নিয়ে ঠাট্টা করবে, সময় কাটাবে। আজাদ হোসেন চোখ মুখে একরাশ বিরক্তি নিয়ে নূরের পা সরিয়েও উঠে বসেন, চোখের চশমাটা ঠিক করে বলেন, ধরে নাও আতিক ভাইয়া না করলো, তখন কি করবে? প্ল্যান বি আমি রেডি করে রেখেছি, শুনবে? বইয়ের ছেলে মানুষিতে ফুস করে নিঃশ্বাস ফেলে আজাদ হোসেন, তারপর জবাব দেয়, বলো শুনি। মাথায় তো কুটনি বুদ্ধি ছাড়া আর কিছুই ঘোরে না। রেগে কটমট করে নূরজাহান তার দিকে তাকায়, গমগমে গলায় বলে, এই কুটনি তোমার মতো বুড়ো লোকের সাথে সংসার করে এটা ভুলে যেও না। একদিন বাপের বাড়ি চলে গেলে না খেয়ে মরতে হবে। তোমার এই সংসারের জন্য পড়াশোনা, শখ, আহ্লাদ সব কিছু ত্যাগ করেছি আমি। এখন আমাকে কথা শোনাচ্ছ? ঝগড়া হলেই এসব বলা চলবেই নূরের, তাই বিছানা থেকে আলতো পায়ে নেমে হতাশার শ্বাস ফেললো আজাদ হোসেন। নূরের দিকে তাকাতেই দেখতে পায় মুখ ফুলিয়ে বসে আছে, এখন কিছু বললেই এক গাদা কথা শুনিয়ে দিবে তাকে, তাই হাত টেনে বলল, এগুলো সব তো নিজের জন্যই করেছো। তোমার ছেলে, সংসার, সব কিছুর মালিক তুমি। আমার ছোট ঘরটাকে নিজ হাতে সামলাও। লেখাপড়া হয়তো বাদ গিয়েছে, কিন্তু পাক্কা গিন্নি তো হতে পেরেছো। বিয়ের দিনই তোমার চঞ্চলতাকে ভালোবেসে ফেলেছিলাম আমি। রাতে তোমার চুলে মুখ না ডোবালে আমার ঘুম আসতো না। ছোট গোলগাল মুখের সেই মিষ্টি হাসি, সবই আগে যেমন ভালোবাসতাম এখনও ঠিক তেমনি ভালোবাসি নূর। পুরো তুমিটাই যে আমার। এগুলো কি আর এই বুড়ো বয়সে সংসার করার জন্য যথেষ্ট নয়? 100 ডিগ্রি রাগ মুহূর্তে টুপ করে নিভে গেল সব। নূরজাহান নরম হাতে মৃদু ধাক্কা দিয়ে বলে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, ঢঙের শেষ নেই। বিয়ের পর মনে নেই 1 মাস ট্রেনিংয়ের জন্য সিলেটে গিয়েছিলাম বলে এই বুড়োটার জন্য কেঁদে কেটে সাগর বানিয়ে দিয়েছিলে। একটু জ্বর আসলেই শাশুড়িকে জরুরি তলবে বাসায় হাজির করতে। সব তো বুড়োর জন্যই। নূরজাহানও লজ্জা পেল। বিয়ের পরের সময়গুলো অচিরেই চোখে ভেসে ঘুরপাক খাচ্ছে। এই মানুষটাকে এক বিন্দু দূরে রাখতে ইচ্ছে করতো না। বাপের বাড়ি গেলেও 2 দিনের বেশি মন টিকেনি। সব যে এই লোকটার ভালোবাসার কামাল, ভালোবেসে ডুবিয়ে রেখেছে সবসময়। মুচকি হেসে বলল, এবার তাহলে আমার খুশির জন্য ছেলের ব্যবস্থা করো। করব, কিন্তু তোমার প্ল্যান বি বললে না তো। নূরজাহান খুশিতে গদগদ হয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়, আজাদ হোসেনের হাত ধরে বলে, রাজি হলে ভালো, না হলে তুষারকে বলবো, যা আব্বা তুষিকে তুলে নিয়ে আয়। আমার ছেলে হয়ে এই কাজ না করতে পারলে তোর জীবনই বৃথা। বউয়ের কথা সারা জীবনের জন্য ভুলে যা। তুষি না আসতে চাইলে হাত পা বেঁধে নিয়ে আসবি। কথাটা বলেই কোনো গুঁতো দিয়ে নূরজাহান আবার বলে, কেমন প্ল্যান, ভালো না? আজাদ হোসেন তাজ্জব বনে যায় এমন কথা শুনে, কপাল কুঁচকে বলে, তুমি এত লাফাচ্ছ কেন বলো তো? তুষারের নিজেরই তো কোনো খবর নাই। আগে বরং তুষারের মত নাও। ছেলের মনে কি চলে কখনো বোঝার চেষ্টা করেছো? আমি বুঝি। তুষারের মন তো সর্বক্ষণ ওই বাসাতেই থাকে। তুষার 2 পায়েই রাজি। এত টেনশনে ছেলেটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছে। না বাবা, এবার আমি বসে থাকবো না। উত্তর দিয়েই নূরজাহান হনহন করে চলে যায় বাইরে। আজাদ হোসেন দীর্ঘশ্বাস ফেলে ধপ করে বিছানায় বসে পড়ে। এত বুদ্ধি নিয়ে নূর ঘুরে বেড়ায় কিভাবে, এটাই চিন্তা করতে থাকে শুয়ে শুয়ে। এ যেন প্রভাতের মতো হলো, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। ফুস করে নিঃশ্বাস ফেলে শুয়ে থাকেন আজাদ হোসেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।